একুশে বাংলা নিয়ে রোডম্যাপ অমিতের, ভার্চুয়াল জনসভায় অমিত শাহের হুঙ্কার, এক্সিট এক্সপ্রেসে তৃণমূলকে চড়ানোর হুমকি, অর্থাৎ একুশে বাংলা থেকে তৃণমূলকে সরানোর হুমকি, পাল্টা মিথ্যেবাদী বলে অমিতকে আক্রমণ তৃণমূলের, অমিতের মুখে কমিউনিস্ট স্তুতি। আপনাদের সামনে তুলে ধরব আজ অমিত শাহ যে হুঙ্কার দিলেন তার প্রথম হচ্ছে এক্সিট এক্সপ্রেস। তিনি কি বললেন বেঙ্গল বিজেপির টুইটের দেখুন, বিশাল জনসভা, সেই জনসভায় কি বললেন অমিত শাহ। আপনার দেওয়া করোনা এক্সপ্রেস নামটি মমতা দিদি আপনাকে রাজ্য থেকে প্রস্থানের পথ প্রশস্ত করবে। আপনি অভিবাসী শ্রমিকদের ক্ষতস্থানে নুন ছড়িয়ে দিয়েছেন এবং তারা এগুলি ভুলে যাবেন না। দেখুন, বাংলার মাসনাদ জয়ে হিসেব কষে এগোতে চাইছে বিজেপি। শরণার্থী তাসে টার্গেট প্রায় 2 কোটি ভোটার, টার্গেট কৃষকরা। অমিত শাহ তাই বোঝাতে চাইলেন তৃণমূল কৃষক বিরোধী, বোঝাতে চাইলেন রাজ্যের জন্যই প্রধানমন্ত্রী কৃষি কল্যাণ প্রকল্পের টাকা পাচ্ছেন না কৃষকরা। वो बेचारे साइक्लोन का मारा हुआ है, कोरोना का मारा हुआ, उसको 6,000 रुपया चाहिए। आप क्यों बीच में रोड़ा बनी हो? शनिवार को सूची भेज दीजिए, हम सोमवार को पैसा भेज देंगे, हम तनिक मात्र देंगे। পরিযায়ী শ্রমিকদের মন পেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে হাতিয়ার করলেন অমিত শাহ। ये कोरोना एक्सप्रेस आपने जो कहा है, ये कोरोना एक्सप्रेस ही आपको बंगाल के बाहर एग्जिट करने का एक गेटवे बन जाएगी। तृणमूल कांग्रेस को बंगाल के बाहर पहुंचाने वाली एक्सप्रेस गाड़ी बन जाएगी। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জন্যই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধে পাচ্ছে না রাজ্য, বারবার অভিযোগ তুলছে বিজেপি। মঙ্গলবারের ভার্চুয়াল সভাতেও সেই অভিযোগ তুললেন অমিত শাহ। देश भर ने आयुष्मान भारत योजना स्वीकार ली, मगर ममता दीदी आप क्यों नहीं स्वीकार रही हो? मगर मैं बंगाल वालों को आश्वस्त करना चाहता हूं, चुनाव समाप्त होने दीजिए। भारतीय जनता पार्टी के मुख्यमंत्री के शपथ के 1 ही मिनट के बाद आयुष्मान भारत योजना वहां पर लागू होगी। মোদির সেনাপতির অভিযোগের জবাব দিতে নামেন একাধিক তৃণমূল নেতা। নকল করার প্রবণতা, নকলি মহারাজ, আয়ুষ্মান ভারত। বিজেপি যা বলে তা করে না, আর যা করে তা কখনো বলে না। বলেছিল 15 লক্ষ টাকা সবার অ্যাকাউন্টে পৌঁছবে, পৌঁছয়নি। মাঠের সমাবেশ বা ভার্চুয়াল 2021-এর ভোট যুদ্ধে নেমে পড়েছে যুযুধান দুই পক্ষ। নিউজ 18 বাংলা। আমাদের সঙ্গে আছেন বিজেপি নেতা দেবজিৎ সরকার, আমাদের সঙ্গে আছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী, আমাদের সঙ্গে আছেন অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস এবং রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। আপনাদের সবাইকে জানাই স্বাগত। অরূপ, আপনার কাছে যাব প্রথমেই। করোনা এক্সপ্রেস নিয়ে এর আগেও আক্রমণ করেছেন অমিত শাহ, কিন্তু আজকে বাড়তি বললেন এক্সিট এক্সপ্রেসে করে বাংলা থেকে সরিয়ে দেওয়ার কাজ শুরু করবেন শ্রমিকরাই, যাদেরকে করোনা এক্সপ্রেস বলেছেন, যাদের ট্রেনকে মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? না, পরিযায়ী শ্রমিক নিয়ে বিজেপির কুমিরের কান্না দেখে আমার শুধু মনে পড়ছে আজকে থেকে 2 মাস আগে ধরে সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন যে একের পর এক পরিযায়ী শ্রমিক, কেউ 1,500 কিলোমিটার, কেউ 2,000 কিলোমিটার পথ হেঁটে এসেছেন। আসতে গিয়ে কেউ ট্রেন লাইনে তাদের মৃত্যু হয়েছে, কাউকে বাসের ধাক্কায় আক্রমণ করে মৃত্যু হয়েছে। সারা ভারতবর্ষ জুড়ে একের পর এক পরিযায়ী শ্রমিক, যারা পায়ে একটা চপ্পল পর্যন্ত না জুটতে পারার ফলে পায়ে প্লাস্টিকের বোতল বেঁধে যারা হাজার হাজার মাইল পথ অতিক্রম করেছেন। আজকেই কুমিরের কান্নায় যে নকল মহারাজ, যেটা অমিত মিত্র বললেন, ডক্টর অমিত মিত্র খুব সঠিকভাবেই বলেছেন, তার সাথে উনি অসত্য ভাষণও সমানভাবে পটু। আপনারা জানবেন যে শ্রমিক এক্সপ্রেস, যেটা স্বাভাবিকভাবেই এই রাজ্যের বুকে একসাথে এতজন শ্রমিককে পাঠানোর ফলে যে সোশ্যাল ডিস্টেন্সিং এর মূল নর্মসটাই বিঘ্নিত ঘটছিল, আমরা দেখেছি। আমার মনে হয় অমিত শাহ মাননীয় রেলমন্ত্রীকে এই উপদেশটা দেওয়া উচিত ছিল, কারণ উত্তরপ্রদেশে যাওয়ার যে ট্রেন ছিল শ্রমিক এক্সপ্রেস, সেই ট্রেন আমরা দেখেছি উড়িষ্যার রাউরকেল্লায় পৌঁছে গিয়েছে। আর রেলমন্ত্রী টুইট করে রাজনীতি করতে ব্যস্ত, আর অমিত শাহ ভার্চুয়াল সভায় রাজনীতি করতে ব্যস্ত। রেল মন্ত্রকের হিসেব বলছে 20 মে থেকে 24 মে মনে দুঃখ লাগবে, শ্রমিকরা ভালোভাবে নেবেন না, অপমানিত হচ্ছেন শ্রমিকরা।
শ্রমিকের মনের দুঃখ এনারা এত বুঝেছেন, যার জন্য মাইগ্রেন্ট লেবারদের হাতে আজ অব্দি 1 টাকা পৌঁছে দেননি তারা। আজকে বলুন, মাইগ্রেন্ট লেবার পরিযায়ী শ্রমিকদের হাতে তাদের অ্যাকাউন্টে কত টাকা পৌঁছে দিয়েছেন? পরিযায়ী শ্রমিকদের অ্যাকাউন্টে এই সরকার 1 টাকাও তারা পরিযায়ী শ্রমিকদের অ্যাকাউন্টে বেশ, তারা আমি পৌঁছে আসছি দেননি। দেবজিতের কাছে এই উত্তরটা পরিযায়ী দেব। শ্রমিকদের দেবজিৎ, কুম্ভীরাষ্ট্র বলা হচ্ছে এবং যখন লকডাউন হয়েছে তখন অভিযোগ যে কখনো পরিযায়ী শ্রমিকদের কথা ভাবা হয়নি, জানেই না সরকার, কেন্দ্রীয় সরকার কত পরিযায়ী শ্রমিক গোটা দেশে আছে এবং টাকা কত এসে পৌঁছেছে পরিযায়ী শ্রমিকদের হাতে। মিথ্যে এবং ডাহামিথ্যেকে তৃণমূল কংগ্রেস পুরো শিল্পের পর্যায়ে নিয়ে গেছে দেখছি। আবার তৃণমূল বলছে অমিত শাহ মিথ্যাবাদী। নেতা বলছে একরকম, নেতৃত্ব একরকম বলছেন, মা লেখা মাস্ক পরা ভদ্রলোক তার পেছন থেকে একরকম বললেন, অরূপবাবুও বলছেন, আপনিও, শেষে আপনিও। বিষয়টা হচ্ছে যে আপনারা আগে বলুন না, এত কথা বলার আগে পরিযায়ী শ্রমিকদের কষ্ট দুঃখ এইসব আপনারা অনেক কিছু বললেন বটে, আমরা নাকি দেখছি না, কেন্দ্রীয় সরকার দেখছে না, কিন্তু 154টা ট্রেন যখন দেওয়ার কথা হলো তখন আপনারা না বলেছিলেন কেন? কেন আসতে দেননি? কেন 8টা ট্রেন তাও জোর করে আপনাদেরকে রাজি করাতে হয়েছে? কেন রাজস্থান আর মহারাষ্ট্র সরকার থেকে আপনাদের কাছে রেগুলার চিঠি পাঠাতে হয়েছে? কেন আজকে আপনাদের মুখ্যমন্ত্রী, মানে আমারও মুখ্যমন্ত্রী বটেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী সব জায়গাতে বলে বেড়াচ্ছেন 18টা রাজ্যকে আমি চিঠি দিয়ে দিয়েছি? চিঠি দিলে কাজ শেষ হয়ে যায় নাকি? কি ভেবেছেন পরিযায়ী শ্রমিকদের? আপনাদের সাংসদ, আপনাদের বিধায়করা বলে বেড়াচ্ছে জামাই আদর করতে পারবে না। আরে ভাই, ঘরের ছেলেদের জামাই আদর করতে কে বলেছে? কোয়ারেন্টাইন সেন্টারে রেখে দিচ্ছেন, কোয়ারেন্টাইন সেন্টারে। আমার যে একটি বিধানসভা শ্রীরামপুর লোকসভা অবস্থা সৃষ্টি হলো কেন? দাঁড়িয়ে বিজেপি বা কেন্দ্রীয় সরকার তো কেন্দ্রীয় সরকার কি করবে? দায়িত্ব নেয়নি। কেন্দ্রীয় সরকার কি করবে? আজকে তৃণমূল সরকার এই রাজ্যেতে দাঁড়িয়ে থেকে কোয়ারেন্টাইন সেন্টারে একটা ঘরে 15 জন করে লোক রেখেছে, খাবার নেই, সাপের কামড়ে গত পরশুদিন মারা গেছেন পরিযায়ী শ্রমিক। এবং আরো বড় কথা, যে এই একের পর এক যে এইরকম অবস্থা, টয়লেটে রেখে দিয়েছে কলকাতাতে। আমার মনে হয় সঠিকভাবেই বলেছে। আমার মনে হয় দেবজিৎ একটা কথা খুব ভালো বলেছে। দেবজিৎকে এই প্রশ্নগুলোই করতে হতো না যদি যেদিনকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউন ঘোষণা করেছেন সেদিন যদি 3 দিন বা 4 দিন সময় হাতে নিয়ে পরিযায়ী শ্রমিকদের ট্রান্সপোর্টেশনের ন্যূনতম সুযোগটুকু দিয়ে লকডাউন ঘোষণা করতেন, তখনও কিন্তু কোভিডের গ্রাফ আজকে এই জায়গায় পৌঁছয়নি। তাহলে সারা দেশব্যাপী যে কোটি কোটি শ্রমিক রাজ্য থেকে কতজন লোক পরিযায়ী হিসেবে অন্য রাজ্যে আছে, কোনো লিস্ট আছে আপনার কাছে? 1000 কিলোমিটার পায়ে হেঁটে মৃত্যুবরণ করে আজকে আসতে হতো না। আর উনি কোয়ারেন্টাইন সেন্টারের কথা বলছেন, আপনার লজ্জা হওয়া উচিত। সারা ভারতবর্ষের মানুষ শিউরে উঠেছে উত্তরপ্রদেশের কোয়ারেন্টাইন সেন্টার দেখে। উত্তরপ্রদেশের কোয়ারেন্টাইন সেন্টারে সেখানে আমি আসছি পার্থবাবু, এখানে তৃণমূল বলছে লিস্ট আছে কিনা কেন্দ্রের কাছে, কেন্দ্র জানতোই না। এর আগেও অভিযোগ করেছে যে লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের কথা ভাবেনি। আবার বিজেপি বলছে যে আসলে পরিযায়ী শ্রমিকদের হিসেব নেই এই রাজ্যের ক্ষেত্রে। কি বলবেন? না, হিসেব তো দুক্ষেত্রেই নেই, কেন পার্লামেন্টে হচ্ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা 10 কোটি হচ্ছে এই আমলেই ডিক্লেয়ার্ড হয়েছে, কিন্তু তারপরেও আমরা দেখেছি কেন্দ্রের একের পর এক মন্ত্রী তারা কখনো 4 কোটি, কখনো 5 কোটি, কখনো 7 কোটি বলছেন। এবং আমাদের রাজ্যেও ঠিক সেই একই অবস্থা, যে পরিযায়ী শ্রমিক কত বাইরে আছেন, তারা কি কাজ করেন তারও কোনো হিসাব নেই। আমি এই কারণের জন্যই বলছি যে আসলে কেন্দ্রের কাছে কোনো হিসেব ছিল না বলেই কি এখনো নেই? ছিল না, সময় পরিযায়ী শ্রমিকদের কথা ভাবা হয়নি। এটা পাস্ট টেন্স না, এখনো নেই। আমি আপনাকে বলছি যে এই কারণের জন্যই যে পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের মতো দেশে থাকবে। আমি বললাম যে যেমন আমাদের রাজ্য থেকে ভিন রাজ্যে যায় কাজ করতে, আমাদের রাজ্যে আবার কিছু লোক কাজ করতে আসে। আমি বলছি এই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা পরিস্থিতি যখন তৈরি হলো কেন? যে বাড়ি ফেরার মানুষের তাগাদা, তার কারণ মাননীয় প্রধানমন্ত্রী যেদিন লকডাউন ঘোষণা করলেন তখন সেই প্রস্তুতি ছিল না যে এই 10 কোটি মানুষ, তার মধ্যে যে অংশটা বাড়ি ফিরতে পারেন তাদের বাড়ি ফেরানোর ব্যবস্থা। উল্টে যে কথাগুলো বলা হয়েছিল যে তারা মজুরি পাবেন, তারা খাবার পাবেন, প্র্যাকটিক্যালি দেখা গেল সেগুলো কিন্তু তারা পাননি। ফলে যে অবস্থায় দাঁড়িয়ে মাঝপথে ট্রেনে করে এদেরকে অপরিকল্পিত ঢঙে পাঠানো হয়েছে এবং সেখানে শ্রমিকদের দুরবস্থাটা আসলে অনেক দিন ধরেই। না, আমি বলছি আমি আবার বলছি যে পরিযায়ী শ্রমিকদের পাঠানোর ক্ষেত্রে যদি বলেন পরিকল্পনাহীনতা, যেরকম কেন্দ্রের সরকারের দোষ, আপনি একইভাবে পরিযায়ী শ্রমিক এদেশে আসবে, এ রাজ্যে আসবে, কিন্তু আসার পর তারা কি করবে সেই পরিকল্পনা রাজ্য সরকারের নেই, কোয়ারেন্টাইন সেন্টার থেকে তার বাড়ি ফেরা পর্যন্ত। আমি বলছি এখানে দাঁড়িয়ে মোস্ট ইম্পর্টেন্ট অমিত শাহজির ওই আর্গুমেন্ট আমি যদি ধার করে বলি যে
এই পরিযায়ী শ্রমিকদের অব্যবস্থার জন্য যদি এক্সিট এক্সপ্রেস হিসেবে তৃণমূল কংগ্রেসের ট্রেন উনি দেখিয়ে দেন, তাহলে যারা আসলে এই যে করোনা স্পেশাল বা করোনা এক্সপ্রেস প্রায় তৈরি করলেন দিল্লিতে অপরিকল্পনার অভাবে, তারা কেন সেই ট্রেনের সওয়ারি হবে আচ্ছা, না? তার মানে একই সাথে- বিজেপিও Yes, কেন কেন্দ্রীয় একদম একই সরকারও argument-এ, কেন একই বিজেপিও কেন argument-এ, because- এক্সিট এক্সপ্রেসে চড়বে না, এই তর্ক তুলে দিলেন। আমি বিশ্বনাথ দা আপনার কাছে যাব যে খুব পরিকল্পিতভাবে কৌশলে এই শ্রমিকদের প্রসঙ্গ তুলছেন অমিত শাহ। আসলে তিনি জানেন যে কয়েক কোটি শ্রমিক এ রাজ্যে কয়েক কোটি শ্রমিক বাইরে যান এবং তাদের ভোটটাও খুব জরুরি। না দেখো, খুব প্রথমত বলি যে নির্বাচন এখনো 8-9 মাস বাকি আছে, কিন্তু করোনা আবহে ভার্চুয়ালি নির্বাচনের ঢাকের কাঠি পড়লো। কিন্তু আমার যেটা আশঙ্কা সেটা হলো যে রাজনীতির যে তরজা সকাল থেকে দেখছি বা কয়েকদিন থেকেই দেখছি, তাতে করোনার যে কাজকর্ম বা করোনা মোকাবিলার অপারেশনটা পিছিয়ে যাবে না তো, মানে সেখানে দৃষ্টিটা অন্যদিকে চলে যাবে না তো, মানে রাজনীতির দ্বন্দ্বের ফলে আমাদের হাসপাতাল সংক্রান্ত বা চিকিৎসা সংক্রান্ত যে কাজকর্ম বা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন সংক্রান্ত কাজকর্ম সেটা দৃষ্টিগোচর হয়ে যাবে না তো। কারণ আজকেই একটা ঘটনা ঘটেছে, সেটা হলো মা এবং মেয়ে বিনা চিকিৎসায় মারা গেছে, সেই ছবি তোমরা দেখিয়েছো। আমার আতঙ্ক হচ্ছে যে রাজনীতির কলাকুশলীরা নিজেদের মধ্যে লড়াই করবে, নিজে মা মানে যেভাবে মানে অচিকিৎসায় মারা গেল একটা পরিবারের সদস্যরা, সেই ছবিটা তুমি গতকাল সল্টলেকেও দেখিয়েছিল। ফলে রাজনীতির তরজার থেকে দৃষ্টিটা অন্যদিকে ঘুরে যাচ্ছে। এটা কিন্তু তৃণমূল বারবার বলেছে দেবজিৎ, এটা কিন্তু তৃণমূল বারবার বলেছে। এইটা কি সময় যে এই সময়ে ভার্চুয়াল জনসভা, এই সময় মানুষ খেতে পাচ্ছে না, কোটি কোটি টাকা খরচ করে ভার্চুয়াল জনসভা, রাজনীতির সময় কি? তৃণমূল কংগ্রেস এই অভিযোগটা বারবার করেছে। আমরা কোথায় কোটি কোটি টাকা খরচটা করলাম? প্রথম কথা হচ্ছে ভার্চুয়াল জনসভা না করলে মানুষের কাছে পৌঁছানো যাবে কি করে? শুধুমাত্র লাল ইট দিয়ে, আমিও তো সে কথা বলি, লাল ইট দিয়ে সাদা গোল গোল দাগ কাটবেন একজন আর তিনি রাজনীতি করবেন আর বাকিরা শুধু বসে থাকবে? নির্বাচিত এমপি এমএলএদের যেতে দেওয়া হবে না, তাদেরকে তার গাড়ি ভাঙচুর করা হবে। গতকাল সব্যসাচী তার গাড়ি ভাঙচুর থেকে শুরু করে, আপনি জন বার্লাকে আটকে রাখা থেকে শুরু করে, সুকান্ত মজুমদারকে আটকে রাখা থেকে শুরু করে, দিলীপ দাকে আটকে দেওয়া, এবং সব থেকে বড় কথা দিলীপ ঘোষকে শুধু আটকানোই নয়, তার সম্বন্ধে অশ্রাব্য কুশ্রাব্য কথাবার্তা বলা, এগুলো রাজনীতি কি ধরনের রাজনীতি? তারা তো সেখানকার নির্বাচিত জনপ্রতিনিধি। তাহলে নির্বাচিত জনপ্রতিনিধির কাজ কি? শুধুমাত্র বসে বসে হারিয়ে যাওয়া? যেরকম মন্টুরাম পাখিরাকে পাওয়া যাচ্ছিল না, যেরকম আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের ভদ্রলোকের নামও তো মনে পড়ছে না, তিনি শুধু কাজ হচ্ছে তৃণমূল ভবন তৈরি করে দেওয়া। এইগুলো বলার দরকার ছিল এই সময়। এই সময় কোন সময় বলবে? মানুষের কাছে তো মানুষকে তো আসতেই হবে। আজকে বোধহয় সেই কারণেই অমিত শাহ বললেন নতুন করে, মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীতের কথা বারবার বলেন, কিন্তু সোনার বাংলা তিনি নাকি গড়ে দিতে পারেননি, সোনার বাংলা বিজেপি গড়বে। বঙ্গ একমাত্র রাজ্য যেখানে সাম্প্রদায়িক হিংসা এখনো চলছে, এটা বন্ধ করা উচিত। আমি আপনাদের আশ্বস্ত করছি যে বিজেপি এখানে কেবল বিপ্লব বা রাজনীতি করার জন্য নয়, আবার একটি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী বাংলা গড়ার জন্য আসবে। আমরা আবার সোনার বাংলা তৈরি করতে চাই। দেখুন, भारत माता की वंदे मातरम, जय श्री राम। आपने कम्युनिस्ट को मौका दिया, कुछ नहीं हुआ। ममता को मौका दिया, कुछ नहीं हुआ। एक बार मोदी जी को और भारतीय जनता पार्टी को मौका दीजिए, हम सोनार बांग्ला बनाएं। কেমন হবে সেই সোনার বাংলা? স্বপ্ন দেখালেন অমিত শাহ। ना रोज वैली स्कैम होगा, ना शारदा चिटफंड स्कैम होगा, नारदा स्कैम होगा, ना वक्फ का घोटाला होगा, ना भतीजा गेट होगा, ना ट्राइडेंट लाइट घोटाला होगा। घोटाला और भ्रष्टाचार मुक्त बंगाल देने का काम हम करेंगे। बंगाली क्यों विमुख? রাজ্যের ইতিহাসে প্রথম ভার্চুয়াল সমাবেশে টার্গেট তৃণমূল সরকার। बम धमाके, घुसपैठ, गाय तस्करी, नारकोटिक्स की तस्करी, ये बंगाल के अंदर खुली छूट दे दी गई है।
मित्रों, मैं आज बंगाल की जनता को कहने आया हूं, ये परिस्थिति को हमें बदलना पड़ेगा। ममता दी हमारा आप कल जरा एक प्रेस कॉन्फ्रेंस নরেন্দ্র মোদীর সেনাপতি বোঝাতে চাইলেন তৃণমূলের আমলে পশ্চিমবঙ্গ অন্ধকারে ডুবছে। आपके 10 साल का हिसाब दीजिएगा और ध्यान से दीजिएगा, कहीं बम धमाकों की संख्या मत बता दीजिएगा, बंद फैक्ट्रियों की संख्या मत बता दीजिएगा, भाजपा के मार दिए कार्यकर्ताओं की संख्या मत बता दीजिएगा। हिसाब लाना है तो विकास का लेकर आइए ममता दी, मैं आपको कहता हूं कल आप हिसाब लेकर आइए। মিথ্যা ভাষণ, মিথ্যা তৃণমূলের পাল্টা 100 বছরেও অমিতের স্বপ্ন পূরণ হবে না। বিজেপি যা বলে তা করে না, আর যা করে তা কখনো বলে না। বলেছিল 15 লক্ষ টাকা সবার অ্যাকাউন্টে পৌঁছবে, পৌঁছয়নি। বলেছিল বিদেশ থেকে সমস্ত কালো টাকা নিয়ে আসবে, আসেনি। ওরা ভাবছে দাঙ্গা করে ভার্চুয়াল সভা করে ক্ষমতা আসবে, আগামী 100 বছরও বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে পারবে না। आज बंगाल की जनता को সোনার বাংলার স্বপ্ন দেখিয়েই রাজ্য দখলের স্বপ্ন পূরণ করতে চাইছে বিজেপি। বোঝাতে চাইছে শুধুই বিরোধিতা নয়, রাজ্য গড়ার পাল্টা ভাবনা নিয়েই তারা এগোচ্ছে। ममता दीदी हिंसा का कीचड़ जितना फैलाओगी, নিউজ 18 বাংলা। इतना ही प्रदीप। আপনারা বলেন অরূপবাবু যে আপনারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালির হৃদয়ে, বাংলার হৃদয়ে, কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় সোনার বাংলা গড়তে পারেননি বলে অভিযোগ, এবং 9 বছরে অন্ধকারে ডুবছে বাংলা। না, সোনার বাংলা গড়ার যে সাংস্কৃতিক ঐতিহ্যবাহী ডাক দিয়েছেন, আমরা জানতে চাই সেই ডাকের সূচনাটা কি সেখান থেকেই হয়েছিল যেখান থেকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙাটা শুরু হয়েছিল? মানে স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা দিয়ে যদি সাংস্কৃতিক উত্তরণ শুরু হয়, তাহলে আমাদের ভাবতেই আশঙ্কা লাগে যে কোথায় গিয়ে পরিসমাপ্তি ঘটবে। অবশ্য যাদের পূর্বসূরীরা ব্রিটিশের কাছে মুচলেখা দিয়ে বারংবার মার্সি পিটিশন চেয়ে যারা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছেন, তাদের কাছ থেকে সাংস্কৃতিক উত্তরাধিকার অন্তত বাঙালিকে শিখতে হবে না। একটা প্রেস কনফারেন্স হচ্ছে পশ্চিমবাংলার নেতাদের নিয়ে, সেখানে বাংলা ভাষাটাই ব্রাত্য, সেখানে বাংলা থার্ড ল্যাঙ্গুয়েজের মতো ছোট ছোট ফন্টে, অথচ অন্য ভাষা, আমরা সকল ভাষাকে সম্মান করি, কিন্তু বাংলার নেতাদের নিয়ে যখন সম্মেলন হচ্ছে আমরা দেখছি উর্দুতে লেখা থাকে সাইনবোর্ড, দাদা, যেখানে খুব কষ্ট করে খুঁজে দেখতে হয়। সেজন্য উর্দুতে সব জায়গায় লেখা থাকে, বাংলা ভাষাকে আপনারা তুলে ধরছেন। থেকে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বাঙালি শিখবে কিনা সেই বিচার বাঙালিকে করতে হবে। উর্দু বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্য, হ্যাঁ দাদা ঠিক বলেছে, উর্দু আমি আসছি, দেবজিৎ বাঙালি আসছি, সাংস্কৃতিক দেবজিৎ আসছি। ঐতিহ্য। যে কথা বললেন দেবজিৎ এতক্ষণ ধরে, যে ত্রাণ দিতে যাওয়ার জন্য যে ব্যবস্থা, তাতে বিরোধীদেরকে বাধা দেওয়া হচ্ছে এবং চূড়ান্ত অব্যবস্থা চলছে, অমিত শাহ বলেছেন। রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। অরূপ মানুষকে সোশ্যাল ডিসটেন্সিং না, উর্দু সাংস্কৃতিক মাপকাঠি বাংলা এবং বাঙালি, ঠিক বলেছেন দাদা। মিনি পাকিস্তান বাংলা এবং বাঙালির সাংস্কৃতিক মাপকাঠি, মিনি পাকিস্তান বাংলা এবং বাঙালির সাংস্কৃতিক মাপকাঠি, তাই না অরূপদা? আর সর্বত্র উর্দুতে লেখা হচ্ছে, সর্বত্র বা শহর কলকাতার সমস্ত জায়গায় উর্দুতে লেখা হচ্ছে, উর্দু সাংস্কৃতিক মাপকাঠি। আমি একটু শুনে নিই, রাম আমি একটু বিদেশি আর আরবের ভাষা হচ্ছে সংস্কৃতিক মাপকাঠি। প্লিজ আসছি। সোনার বাংলা, আমি বিশ্বনাথ দা আপনার কাছে জানতে চাইবো, সোনার বাংলার সংজ্ঞাটা ঠিক কি? কি বুঝবো আমরা সোনার বাংলা বলতে? আজকে তো বিজেপির বিভিন্ন মাথার উপরে তৃণমূল থেকে আসা নেতারাই বসছেন, তাহলে সোনার বাংলা বলতে কি বুঝবো? দেখো, একটা জিনিস তোমায় বলি, যে রাজনৈতিক নেতারা যতই কথা বলুন না কেন বা তর্জা করুন না কেন, শেষ পর্যন্ত মানুষ তার পারসেপশন, তার আশপাশে কি হচ্ছে, তার দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা কি হচ্ছে, সেই অভিজ্ঞতার নিরিখেই কিন্তু মানুষ রায় দেয়, ভোট দেয়। আমি এই নির্বাচনে 19-এর নির্বাচনে বালুরঘাট কেন্দ্রে 250 এমন বুথ পেয়েছি যেখানে বিজেপির কোনো এজেন্ট ছিল না। ওই বুথগুলোতে কিন্তু বিজেপি জিতেছে। তার মানে সংগঠনও কাজ করে না। মানুষ যদি মনে করে যে আমি এগেনস্টে বলবো বা পক্ষে বলবো, তাহলে তার অভিজ্ঞতার নিরিখেই মানুষ শেষ পর্যন্ত ভোট দেয়। অমিত শাহ চিৎকার করলেও হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় পুরো টিম নামিয়ে দিয়ে কাউন্টার করলেও লাভ নেই। কিন্তু আমি যেটা, তুমি যে প্রশ্নটা করলে যে কি অমিত শাহ কি বলবার চেষ্টা করেছে, আমি ওনার বক্তৃতাটা ভালো করে শুনেছি। তাতে উনি 3-4টে জায়গাকে মূলত অ্যাড্রেস করেছে। একটা হলো যে পশ্চিমবাংলায় রাজনীতি হিংসা সবচেয়ে বেশি, বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবাংলাকে রাজনীতি হিংসা থেকে মুক্ত করব, এটা ফার্স্ট বলেছে।
দ্বিতীয় যে বিষয়টা ডেমোক্রেসি বা গণতন্ত্রের প্রশ্নটাকে উনি সামনে এনেছে, যে পশ্চিমবাংলায় গণতন্ত্রের অভাব আছে, সেই গণতন্ত্রটা প্রতিষ্ঠা করবে। এবং থার্ড যেটা, যে একসময় বিহার বিমারু রাজ্য ছিল, মধ্যপ্রদেশ বিমারু রাজ্য ছিল, পশ্চিমবাংলা যে বিমারু রাজ্য, সেই পশ্চিমবাংলা বিমারু রাজ্য থেকে তাকে উন্নয়নের পথে নিয়ে যাব, এই রকম একটা রূপরেখা কিন্তু তিনি দিয়েছেন। অর্থাৎ কেবলমাত্র আজকে মানে রাজ্য সরকারকে সমালোচনা করেছেন তা না, তৃণমূলের রাজনীতির সমালোচনার পাশাপাশি আগামী দিনের রূপরেখাও একটা কিন্তু দিয়েছেন সামান্য হলেও। আগামী দিনের রূপরেখা দিয়েছেন ঠিকই, কিন্তু তা কতটা করতে পারবেন বা আগামী সময়ে কতটা করতে পারবেন এবং 21-এর ভোট তার কাছে কতটা চ্যালেঞ্জ, সেটাও একটা প্রশ্ন। আসবে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। एक साथ खाना बना के तो देखिए, एक बार खुशी के आंसू रोके तो देखिए। SRMB TMT, घर से हो जीत की शुरुआत। চেনা নিশানা, চেনা টার্গেট CAA কি বললেন একবার সংক্ষেপে দেখে নেওয়া যাক। বললেন CAA এর বিরোধিতা করছেন কেন? মমতা দিদির পরিষ্কার করা দরকার। নমশূদ্র এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ যদি দেশে শ্রদ্ধার সাথে বসবাস করে, তবে আপনার সমস্যা কোথায়? বাংলার মানুষও আপনাকে এই প্রশ্নটি জিজ্ঞাসা করছে, আপনাকে উত্তর দিতে হবে। দেখুন, মানুষই মমতাকে রাজনৈতিক শরণার্থী বানাবে। आपको राजनीतिक शरणार्थी बनाने वाली है। মঙ্গলবার অমিত শাহের ভার্চুয়াল সভা, এ নিয়েই গরম রাজ্য রাজনীতি। নানা ইস্যুতে এদিন তৃণমূলকে নিশানা করেন মোদীর সেনাপতি। ফের শান দেন মতুয়া অস্ত্রে, খেলেন শরণার্থিতা। बंगाल की जनता जानना चाहती, उन्होंने स्पष्टता करनी चाहिए बंगाल की जनता के सामने कि जो शरणार्थी आए हैं उनको हम नागरिकता देने का विरोध करें, इसके ये कारण। और मैं ममता जी को कहना चाहता हूं कि आप CAA का विरोध कर रही है, जब मतपेटियां खुले तब देख लेना बंगाल की जनता आपको राजनीतिक शरणार्थी बनाने वाली है। CAA का विरोध आपको बहुत महंगा। শুরু থেকেই নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। বিলটি আইনে পরিণত হওয়ার পরেও মমতা নিজের অবস্থানে অনড়। বারবার তার হুঙ্কার, এ রাজ্যে CAA কার্যকর করতে দেবেন না। आपकी राजनीति करने के लिए बहुत सारे मैदान है ममता जी। পাল্টা বিজেপিও সুর চড়ায়। করোনা হওয়ায় ভার্চুয়াল সভা থেকেই সেই CAA প্রসঙ্গই টেনে আনলেন অমিত শাহ। মতুয়ারা মূলত তফসিলি সম্প্রদায়ের। উদ্বাস্তুদের দাবি দাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে তারা সরব। বিজেপির দাবি, নাগরিকত্ব সংশোধনী আইন তৈরি হওয়ায় মতুয়াদের অনেকেই খুশি। তারা মনে করেন দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়েছে মোদী সরকার। মতুয়ারা খুশি হওয়ায় বিজেপিও খুশি, কারণ তাদের রাজনৈতিক লাভ। मতুয়া समाज के लोगों ने आपका क्या बिगाड़ा? মতুয়ারা দাবি করেন রাজ্যে তাদের সংখ্যা প্রায় 2 কোটি। পশ্চিমবঙ্গের 74টি বিধানসভা কেন্দ্রে মতুয়া ভোট ব্যাংক বড় ফ্যাক্টর। উত্তর 24 পরগনার বনগা ও নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রেও মতুয়ারা ফ্যাক্টর। বনগা লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভার মধ্যে 6টি উদ্বাস্তু অধ্যুষিত এবং রানাঘাটের 4টি। বনগা লোকসভা কেন্দ্রে মতুয়া ভোট প্রায় 40%, রানাঘাটে প্রায় 45%। একসময় মতুয়াদের মন জয় করে বামেরা, তারপর তৃণমূল, কিন্তু 2019 সালের লোকসভা ভোটে পাশা উল্টে দেয় বিজেপি। বনগা, রানাঘাট দুটি কেন্দ্রেই এখন পদ্ম। সামনে এবার রাজ্যের বিধানসভা নির্বাচন, তাই মতুয়া ভোট সুসংহত করতে CAA কেই হাতিয়ার করলেন অমিত শাহ। শরণার্থী অস্ত্রে উত্তরবঙ্গের কিছু জেলাতেও ভোটে লাভ পেতে পারে বিজেপি। নিউজ 18 বাংলা। তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তীর কাছে আমার প্রশ্ন। তিনি বললেন, অমিত শাহ বললেন মানুষ রাজনৈতিক শরণার্থী করে দেবে তৃণমূলকে। আসলে মানুষ বলতে, সাধারণ মানুষ বলতে এখানে মতুয়া ভোট ব্যাংকটাই বুঝিয়েছেন, এবং মতুয়া ভোট ব্যাংক এই মুহূর্তে লোকসভা নির্বাচনেও আমরা দেখেছি, বিধানসভা নির্বাচনেও আপনাদের কাছে ঝুঁকিপ্রবণ কিনা? আপনাকে প্রথমেই এটা বুঝতে গেলে ক্রোনোলজিটা বুঝতে হবে। ওই অমিত শাহর ভাষাতেই বলি,
কারণ প্যাথোলজিক্যাল লায়ারের ক্রোনোলজিটা যদি না বোঝা যায় তাহলে এই সিএ এর ক্রোনোলজিটাও বুঝতে পারবেন না। পার্লামেন্টে দাঁড়িয়ে প্রথমে উনি বললেন যে এনআরসি করেই ওনারা ছাড়বেন, তারপরে যখন উনি মিডিয়ার সামনে দাঁড়িয়ে স্টেটমেন্ট দিচ্ছেন তখন একটার পর একটা স্টেটমেন্টে এই অমিত শাহ বলেছেন, সারা সর্বভারতীয় মিডিয়ায় আমরা দেখেছি যে ভোটার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, আধার কার্ড তো হ্যাঁই নেই, ঠিক এই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ অমিত শাহ ইউজ করেছেন। আমার ভয় লাগে, আমরা তো ঘরপোড়া গরু, আমরা আসাম আমাদের সামনে উদাহরণ হিসেবে দেখেছি। দেবজিৎ এখানে বসে রয়েছে, আমি প্রে করব দেবজিতের অবস্থা আসামের বিজেপি নেত্রী ববিতা দাসের মতো যেন না হয়, যে ববিতা দাস একদিন আসামের বুকে সিএ আর এনআরসির সমর্থনে মিছিল মিটিং করেছিলেন, তারপর যখন আসামে ফাইনাল লিস্ট বের হলো সেই ববিতা দাসের নাম এনআরসি লিস্টে আসেনি, তাকে ডিটেনশন ক্যাম্পে গিয়ে আজকে দিন কাটাতে হচ্ছে। আমি প্রে করব বিজেপির সেই সমস্ত ভাই বন্ধুদের, তাদের সুবুদ্ধির উদয় হোক, মানুষকে এইরকম ভাবে ভয়ঙ্কর বিপদের মধ্যে ঠেলবেন না। এই বাংলার মানুষ তারা বহু কষ্ট করে নিজের পায়ে আজকে দাঁড়িয়েছেন, নিজের সংগ্রামের মধ্য দিয়ে, জীবনযাত্রার মধ্য দিয়ে আজকে দাঁড়িয়েছেন। আজকে যে বাঙালির ভোটে 18টা সাংসদ পরিণতি হবে সে নিশ্চয়ই আমরা দেখব, কিন্তু মতুয়া ভোট ব্যাংক সিএ লাগু হওয়ার পরদিন থেকেই কোনো ডিটেনশন ক্যাম্পে কেউ নেই। ডিটেনশন ক্যাম্প বিজেপি তৈরি করেনি, কংগ্রেসের আমলে ডিটেনশন ক্যাম্প তৈরি হয় মাননীয় সুপ্রিম কোর্টের অর্ডারে, এবং সেখানে একজন সুপ্রিম কোর্ট অফিসারকে নিয়োগ করেছিলেন। ডিটেনশন ক্যাম্প এবং তার ডিটেনশন ক্যাম্পে যে রাখার ব্যবস্থা সেটা বিজেপির করা নয়। আর সিটিজেনশিপ অ্যাক্টের যে সমস্যার জন্য ডিটেনশন ক্যাম্প ইত্যাদি হয়েছে সেটাও বিজেপি, সেই আইনটাও বিজেপির হাতে করা নয়, সেটা নেহেরুজি করেছিলেন এবং সেটা 1955 হয়েছিল। আপনারা এই নিয়ে যদি তর্ক করতে চান আমাকে 1 ঘন্টার একটা সেশন দিন, আসুন সে কি তর্ক করবেন। প্রথম কথা হচ্ছে শুধু মতুয়া নয়, আমি আসছি, না শুধু মতুয়া নয়, আমি আসছি অরূপের কাছ থেকে জেনে নিই। অরূপ, আমার প্রশ্নের উত্তরটা ঠিক পেলাম না, ঝুঁকি প্রবণ কিনা মতুয়া ভোট ব্যাংক? না, ঝুঁকি প্রবণের ব্যাপারই নেই। যে মানুষের ভোট নিয়ে আপনি এমপি হয়েছেন, সাংসদ হয়েছেন, যে মানুষের ভোটে শান্তনু ঠাকুর সাংসদ হয়েছেন, সেই মানুষকে আপনি বলছেন আবার নাগরিকত্বের প্রমাণ দিতে, সেই মানুষ মেনে নেবে? সেই মানুষ সহ্য করবে? যে মানুষের ভোট নিয়ে সরকার তৈরি হয়েছে, তাহলে সরকারটাই অসাংবিধানিক। বিজেপি তো দাবি করছে যে তারা নাগরিকত্ব পাওয়ার জন্য তারা উৎসাহী উদ্দীপনায়। আজকে আমাদের পরিষ্কারভাবে খুব সুস্পষ্টভাবে একটাই বক্তব্য, সুস্পষ্টভাবে আমাকে একটু বলতে সুযোগ দেওয়া হোক, অবস্থাতেই আমরা এনআরসি তাহলে স্পষ্টতা হবে, সুস্পষ্টতাও হবে, অ্যাক্টের বিরুদ্ধে সর্বতোভাবেই লড়াই থাকবে। আমি এবারে একটু বলি, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কুচি কুচি করে ভোটার লিস্টের কাগজ ছুঁড়ে ফেলে দিয়েছিলেন ডেপুটি স্পিকারের মুখের ওপরে লোকসভায় এবং বলেছিলেন ভারতবর্ষে 1 কোটির ওপর অনুপ্রবেশকারী আছে এবং তারা ভোটার হিসেবে আছে, সেদিন সুস্পষ্টতা আপনাদের কোথায় ছিল নাকি ওটা অস্পষ্ট ছিল? যেদিন আজকে আমার এখানে বামপন্থী দাদারা বসে আছেন, সোমনাথ চট্টোপাধ্যায় এবং ইন্দ্রজিৎ গুপ্ত দুবার তারা সংসদে বলেছিলেন, একজন স্পিকার হিসেবে, একজন প্রমুখ সাংসদ হিসেবে বলেছিলেন 1.5 কোটির কাছাকাছি, ইন্দ্রজিৎ গুপ্ত একদম নাম্বার দিয়ে বলেছিলেন 1.5 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী এই মুহূর্তে ভোটার হিসেবে আমাদের দেশে আছে। এবং তিনি শুধু সাংসদ সেই সময় ছিলেন না, সেই সময় তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। আমার কথা হচ্ছে পরিষ্কার, প্রথম কথা, না আপনারা বলুন এই বাংলার মতুয়াদের অধিকার চুরি হয়েছিল, আমরা সেটা বলার কথা বলছি, আপনাদের আপত্তি কথা আছে? আমি তো যদি বলে পার্থপ্রতিম বাবু, আমি আসছি, দেবজিৎ বলে থাকে যে মতুয়াদের অধিকার চুরি হয়েছিল, তার জন্য তো দায়ী বাম সরকারও, তার জন্য তো দায়ী ছিল বাম সরকারও। গত 34 বছর যখন বামফ্রন্ট ছিল, একটা সিটের নাম করুন ওখান থেকে হচ্ছে বামপন্থীরা ছাড়া অন্য কেউ সেই বাম মতুয়াদের বলবো যে সমর্থন এনজয় করতে হলো কেন? না, আমি আবারও বলছি যে মতুয়াদের অধিকার, যেটা আমি বলছি যে সেই অধিকার আর নাগরিকত্ব আইন এই দুটো এক জায়গায় ফেলা উচিত হবে না। ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব, এটাই ছিল আমাদের বিতর্কের সবচেয়ে বড় বিষয়, এবং সেই জায়গাটা
সেই সময় যে আতঙ্ক মানুষের তৈরি হয়েছিল বা এনআরসি তার সাথে যুক্ত হয়ে যাচ্ছিল যেভাবে, সেখান থেকে বেরোনো দরকার। না, এখানে তো শরণার্থী বলা না, হচ্ছে। আবার বলছি না, না, ধর্মের ভিত্তিতেই নাগরিকত্ব হবে। শরণার্থীরা কেননা নাগরিকত্ব দেশটা ভাগ পাবেন। হয়েছিল ধর্মের ভিত্তিতে, আবার বললাম, তারা পালিয়ে তাহলে এসেছিল। আবার তারা ধর্মের ভিত্তিতেই পালিয়ে এসেছিল। তাহলে আবার বলছি, তারা আবার ধর্মের ভিত্তিতে এসেছিল, তারা অন্য কারণে আসেনি। না 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 না, এইসব কথা বলবেন না। আজকে আমার দাদুকে, আমার ঠাকুরটাকে ফরিদপুর থেকে পাঠাতে হয়েছিল। নামের আগে শেখ কিংবা নামের পিছনে উদ্দিন থাকলে আমাদের পাঠাতে হতো না। এটা আপনাকে মানতে হবে। এটা আপনাকে মানতে হবে। আমি বললাম না না, অন্যদিকে কি যাবে? আজকের ধর্মের ভিত্তিতে ভাগ হয়নি। না, আমি আবার বলছি, ভূমি না, সংস্কারের তাহলে কারণে কি ভাগ হয়েছিল। তাহলে কি আমি বলছি আপনারা সেই বিরোধীরা যে আশঙ্কাটা না, না, করছে ভূমি সংস্কারের কারণে ভাগ সিএএ হয়েছিল। দিয়ে আসলে ধর্মের ভিত্তিতে ভাগ হবে, তাই কি ধর্মের হবে? ভিত্তিতে ভাগ হয়েছিল। আমি আবার বলছি, দেশ থেকে অর্থ পালাতে হয়েছিল। আসছি দেবজিৎ, নিজের দেবজিৎ আসছি। ভালোবাসা যারা ছিল, বিরোধিতা করে, দেবজিৎ আসছি। তারাই তো ধর্মের ভিত্তিতে আরেকবার ভাগ চাইছে। হ্যাঁ, ভাগ তো চাইছি না। চাইছেন তো আরেকটা। ভাগ চাইছি না। আরেকটা চাইছেন তো। ভাগ চাইছি না। এটার মানে তো যারা তাই, এখানে ধর্মের ভিত্তিতে মুসলমান নাগরিকত্ব ছিলেন, মানে আরেকটা যারা আরেকটা চলে চাই। যাননি, এই কারণে তারা বলছি, এদেশের এবার নাগরিক করে থাকবেন। জানতে আমি আসবো, এবং আমি যারা বিশ্বনাথ বাবুর কাছে ওপর থেকে আসবো। এখানে এসেছেন, বিশ্বনাথ বাবুর কাছে অমুসলমান, আসবো। তাদের সবাইকে আসলে নাগরিকত্ব দিতে হবে। এটা বা বুঝতে মতুয়া পারছেন। এই বিষয়টাকে আবার কেন নিয়ে আসতে হলো অমিত শাহকে? আসবে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। রাজনীতি হচ্ছে। অমিতের রোডম্যাপে চেনা অস্ত্র, চেনা নিশানা সিএ, কিন্তু বিশ্বনাথ বাবু আপনার কাছে আমার প্রশ্ন, যেটা পার্থবাবুও বলছিলেন যে করোনা আবহে বা আমফানের আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ব্যর্থ, এটা যখন বলা হচ্ছে তখন মানুষ কি সিএএ নিয়ে আবার শুনতে তৈরি? সিএএ কেন তুললেন আবার? দেখো, আমি যেটা মনে করি সেটা দেবজিৎকে বলবো ঠান্ডা মাথায় ভাবতে। সেটা হলো যে যত তুমি সিএটা তোমাদের কাছে কিন্তু এমন একটা তলোয়ার যার উভয় দিকেই তোমাদের কিন্তু ধার আছে। তুমি যেমন কাটবে, আবার নিয়েও মানে তুমি কিন্তু আহত হতে পারো অন্য দিকের ধার দিয়ে। ফলে যখন একদম 100% ঠিক বলেছে পার্থদা, যখন প্রায় সব ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, রেশন থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা, সব ক্ষেত্রেই যখন একটা ত্রাণ নিয়ে, তখন মানে সরকারের এই ব্যর্থতার জায়গাটা তুমি যদি অ্যাড্রেস না করে সিএ নিয়ে পড়ে থাকো, তাহলে তৃণমূল কংগ্রেসের কিন্তু অ্যাডভান্টেজ। তৃণমূল কংগ্রেস ইমিডিয়েটলি মাইনরিটি ভোটটা পোলারাইজ করবে। তার মানে তুমি কিন্তু চাইলেও একটা হলিস্টিক বা সামগ্রিক পরিবর্তন পশ্চিমবাংলায় আনতে পারবে না। পশ্চিমবাংলায় মনে রাখবে 130টা আসন এমন আছে যেখানে সংখ্যালঘুরা যদি তোমার বিরুদ্ধে ভোট দেয়, তাহলে তুমি খুব একটা কিছু করতে পারবে না। ফলে আমি মনে করি যে সিএটা নিয়ে আসার মধ্য দিয়ে অমিত শাহ কিন্তু একটা ঝুঁকিও নিল। দেবজিৎ যেমন বিজেপি নেতা, দেবজিৎ যেমন সরাসরি বলছেন ধর্মের ভিত্তিতে ভাগ হওয়া উচিত। না, আমি এই কথা বলিনি। আপনি তো বললেন। আমি বলেছি যে যদি নাগরিকত্ব প্রদান হয়, যখন ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল, যেসব মুসলিমরা এই দেশের মাটিকে মা বলে এখানে রয়েছেন, তাদেরকে দেশের নাগরিক দিতে হবে, নাগরিকত্ব দিতে হবে সম্মানের সঙ্গে। তারা নাগরিক, তাদের নাগরিকত্ব দেবার কোনো ব্যাপার নেই। কিন্তু যারা দেশ ভাগ করেছেন, তারা যদি আবার আসতে চান এখানে, তাদেরকে কেন নাগরিকত্ব দেওয়া হবে? সেখানে শুধুমাত্র অমুসলিমদেরই নাগরিকত্ব দিতে হবে, কারণ দেশগুলো মুসলিম বলেই, মুসলিম কান্ট্রি করার জন্যই দেশ করা হয়েছিল, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশে। এটা এক নম্বর। দু নম্বর যেটা বলতে চাই, না আমাকে আরেকবার বলতে দিন, আমাকে শেষ করতে দিন। বিশ্বনাথ দার সঙ্গে আমি একমত যে এটাই একমাত্র বিষয় নয়, কিন্তু বিষয় এটা। বিশ্বনাথ দা, আপনি একটা কথা ভালো করে বোধহয় জানেন এবং আপনি দেখতেও পাচ্ছেন, সপ্তম বামফ্রন্টের সঙ্গে এই দুবারের তৃণমূল গভর্নমেন্টের কোনো ফারাক নেই, যদিও গভর্নমেন্ট বটে, গভর্নমেন্ট নয়, গভর্নমেন্টও নেই। এবং যেটা একটা জায়গাতেই ফারাক, একটা জায়গাতেই শুধু ফারাক, ফারাকটা হচ্ছে প্রচন্ড তোষণ। একদিকে লাগাম ছাড়া তোষণ, একমাত্র সাম্প্রদায়িক তোষণ ছাড়া প্রত্যেকটা জায়গাতে প্রায় একই রকম অবস্থা। এই কথাটা মাথায় রাখতে হবে। ক্ষমতায় আসে তৃণমূল, কিন্তু এখন অনেকে বলছেন তৃণমূলের থেকে বাম আমলও ভালো ছিল। দেখুন, প্রধান প্রতিপক্ষ তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গের কি হাল বোঝাতে গিয়ে বাম আমলকে তুলনায় এগিয়ে রাখলেন অমিত শাহ। आपने कम्युनिस्टों को इसलिए निकाला था कि बंगाल का विकास रुका था, मगर शायद आज बंगाल के बहुत सारे लोग मुझे कह रहे थे इनसे तो कम्युनिस्ट भी अच्छे। যে যারা যখন সরকারে থাকে তখন তারা এই কথাটা মানতে বাধ্য যে গণতান্ত্রিক মনোভাব, মানুষের অধিকার ইত্যাদি নিয়ে বামপন্থার কোনো বিকল্প যে নেই, একাধ সময় ফুসফাস বেরিয়ে যায়। সুযোগ বুঝে বাম রাম আঁতাতের অভিযোগে সরব তৃণমূল। বিজেপি গান গায়, সিপিএম তবলা বাজায়,
আর কংগ্রেস খোল বাজায়। এখন বাম রাম কং সব এক হয়ে শুধু একটাই কাজ কি, সকাল থেকে উঠে তৃণমূলের বিরোধিতা করো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করো। পর্যবেক্ষকদের মতে গত লোকসভা নির্বাচনে বাম ভোট ব্যাংকের বড় অংশ রামের দিকে ঝোঁকে। রাজ্যে বাম দলগুলি এখনো তীব্র তৃণমূল বিরোধী অবস্থানে। সেই ভোট ঝোলায় ভরার অঙ্কেই হয়তো বামেদের শাসনকে তৃণমূলের থেকে এগিয়ে রাখলেন অমিত শাহ। বামেদের জোটসঙ্গী কংগ্রেস বলছে বাংলা জয়ের দিবা স্বপ্ন দেখছে বিজেপি। এটা একটা পাগলের প্রলাপ ছাড়া আর দিনের বেলা দিবা স্বপ্ন দেখা ছাড়া এই ভাষণের মধ্যে আর কিছু ছিল বলে আমার মনে হয় না। সিপিএম বরাবরই তৃণমূল বিজেপির গোপন আঁতাতের অভিযোগে সরব, কিন্তু এদিন অমিত শাহ যেভাবে তৃণমূলের থেকে বাম আমলকে মন্দের ভালো বোঝালেন তা তৃণমূলের হাতে নয়া অস্ত্র তুলে দিয়েছে। তাই তারাও রাম বাম আঁতাতের অভিযোগে আরো সরব। নিউজ 18 বাংলা। অনেকে বলেন বাম ভোট রামে গেছে, এটা কি তারই কৃতজ্ঞতার ফসল আজকে বললেন দেবজিৎ অমিত শাহ? বিষয়টা হচ্ছে যে যে কার সঙ্গে কার অন্ধের তুলনায় ঝাপসা, এই ধরনের তুলনা টানা হয়েছে। যারা একদম তৃণমূল কংগ্রেস জিনিসটাকে যে লেভেলে নিয়ে গেছে, মাত্রাতিরিক্ত লেভেলে, তার তুলনায় সিপিএম আমল কম্পারেটিভ ফেল হয়ে যাচ্ছে, যে কারণে আমরা পরিবর্তন চেয়েছিলাম। যেটা না, আমি সেই কথা বলিনি, আমি বলেছি সপ্তম বামফ্রন্টের থেকেও তৃণমূল কংগ্রেস আরো এগিয়ে আছে। অষ্টম এবং নবম বামফ্রন্ট যেটা তৈরি করেছে সেটা তৃণমূলের লেভেলেই হয়েছে, তৃণমূল শুধু নামটা বদলেছে, জিনিসগুলো একই রকম আছে এবং তার থেকে বেশি আছে। মুশকিলটা হচ্ছে যে কথা পার্থদা বলছিলেন না, যে বামেরা গণতান্ত্রিক, সুজন বাবু বলছিলেন গণতন্ত্রের কথা, সারা পৃথিবীতে গণতন্ত্রের একদম চাষ হয়েছে বাম বা কমিউনিস্ট কান্ট্রিগুলোতে, সেটা আমরা জানি, আমরা একটু খুব জানি ভাই। বেঙ্গলে থাকি, আমি একটু বলি বাম আমলেও তো আমাদের গণতন্ত্র কত দেখেছি। আবার বলছি যে মানে এই রাজ্যের বাচ্চা ছেলেকেও জিজ্ঞেস করলে বলবে যে যদি বলেন পদ্ম ফুল ফুটেছিল ঘাস ফুলের আবহে, এবং এখনো পর্যন্ত এই যে বলা হচ্ছে রাজনৈতিক শরণার্থী, যে সারদা নারদার কথা বললেন বটে অমিত শাহজি, কিন্তু যে সত্যি সত্যি তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক শরণার্থীর অবস্থান নিয়েছেন বিজেপির কাছে, সেটা সিবিআইয়ের অবস্থান দেখলেই বোঝা যায়। ফলে তারা কিরকম নিশ্চুপ হয়ে রয়েছে। আমি এই কারণের জন্যই বলছি যে সত্যি সত্যি বিশুদ্ধ রাজনীতি দুপক্ষই করছেন, অমিত শাহ করছেন, তৃণমূলও করছেন, এই কারণে যে এবার এটা করোনার ঘোলা জলে এই রাজনীতিটা করছেন এবং ভোট রাজনীতি। শুধু আমি বললাম যে ত্রাণের নামে যে রাজনীতিটা বিশুদ্ধ, ভাই আমি আপনাকে বলিনি, না বলুন, আমি বলছি সেই জন্য কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে হয়েছে। আমাদের রাজনীতি বিশুদ্ধ শুধু নয়, আমরা দাবি করে যে তারাই একমাত্র বিকল্প, কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে হয়েছে। আবার বলছি যে কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে হয়েছে, প্রতিযোগিতা করবেন তাহলে শোটা কেউ শুনতে পাবে না কোনো লোক। আমি বলছি যে এই অভ্যেসটা আমরা ত্যাগ করি না, তাহলে দর্শকদের সুবিধা হয়। আমি বলছি একটাই জিনিস, যে এখানে যেরকম বিরোধী শূন্য রাজনীতি পঞ্চায়েত হয়েছিল এবং যার একটা রিফ্লেকশন সত্যি সত্যি বলেন লোকসভায় পড়েছিল, যেখানে দাঁড়িয়ে মানুষ মনে করেছিল তৃণমূলের বিরোধিতা দরকার, সেখানে ত্রাণেও বিরোধী শূন্য রাজনীতি যেভাবে হচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেসের রাজনীতির করা ভাবছে, সেটাও বলছি গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর। এবং বিজেপি এই বাজারে যারা 15 লক্ষ টাকা মানুষের ব্যাংকে দেওয়ার কথা বলেছিল, বিজেপি বামের প্রশংসা করছে, বিজেপির বিরুদ্ধে বাম কংগ্রেস দুপক্ষই বলছে, কিন্তু আবার অমিত শাহ 15 লক্ষের গল্প বলেছে, বিজেপি প্রশংসা করছে বামেদের। তৃণমূল কংগ্রেস কি চায়? বাম কংগ্রেসকে নিয়ে কি চলা যায়? না, আমার মনে হয় আমরা এত রাজনৈতিক চাপানোতন না করে একটা ছোট্ট অঙ্ক যদি আমরা দেখি, তাহলে এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এত চাপানো শোনা যাচ্ছে? হ্যালো, বলুন। আমার মনে হয় যে এত রাজনৈতিক চাপানোতন না করে একটা ছোট্ট সহজ অঙ্ক যদি আমরা দেখি, 2016 সালের 29% লেফট ফ্রন্টের ভোট 2019 সালে 7% এসে দাঁড়িয়েছে। এই যে 22% ট্রান্সফরমেশন হলো, আজকে এটা অমিত শাহের বক্তব্য, তার রিটার্ন গিফট বামফ্রন্টের প্রতি, যে বামফ্রন্টের সম্পর্কে যে প্রশস্তি, এটা আর কিছুই নয়, ফুটকি লাগিয়ে যে বাম রাম হয়েছে তার এগেইনস্টে রিটার্ন গিফট। আর দেবজিতের কথা, পার্টি এমন একটা পার্টি রিপ্রেজেন্ট করে দেবজিৎরা, যেই পার্টিটার শুরু হয় ধর্ম থেকে। না না, সেটা নয়, বামেদেরও সমস্যা আছে, যার জন্য সুভাষ চক্রবর্তী যখন তারাপীঠে পুজো দিতে গিয়েছিলেন ফোকাস করা হয়েছিল, রেজ্জাক মোল্লা হজ করে এসে হাজির হন, তখন কিছু করা হয়নি। সাম্প্রদায়িক আপনারা, আপনারা পারেন
যারা 10 লাখ টাকা সেই জন্যই বামেদের হিন্দু ভোট, আমাদের সময় একদম শেষ, আমাদের সময় একদম শেষ। রাজনৈতিক তর্ক বিতর্ক চাপানুতর চলবে, কিন্তু এই মুহূর্তে বিজেপি এই বিতর্ক দরকার ছিল না, কিনা, রাজনীতি রেজ্জাক দরকার মোল্লা, ছিল সুভাষ কিনা, চক্রবর্তী, সেই ভারত প্রশ্ন কাপুর, বিরোধীরা করছে। অনেক ধন্যবাদ আপনাদের চারজনকেই। আমাদের সময় একদম শেষ, অনেক ধন্যবাদ। শেষ করছি, সঙ্গে থাকুন।